কর্ণফুলী নদীর অবৈধ দখলে গত ১.৫ দশকে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি দাবি। উচ্ছেদ অভিযান আরও জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে যাত্রীদের দুঃস্বপ্নে পরিণত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা। অস্বস্তিতে মেয়র, ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকেই দুষছেন সব পক্ষ। নিরীহ মানুষকে হয়রানি না করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সাহসিকতার জন্য পুলিশ সপ্তাহে পদক পেলেন ৩৪৯ জন। কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ। নাইকো দুর্নীতি মামলায় ১ যুগ পর নথি চাওয়ায় আইনজীবীদের বাকবিতণ্ডা। এবং বইমেলার ৪ দিন পেরোলেও শেষ হয়নি প্রস্তুতি। ধুলোবালিতে অতিষ্ঠ দর্শনার্থীরা। ২-১ দিনের মধ্যে সমাধানের আশ্বাস আয়োজক কমিটির। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। কর্ণফুলী নদীর অবৈধ দখল শুধু নদীকেই ঝুঁকিতে ফেলেনি, গত ১.৫ দশকে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। বিশেষ করে জোয়ারের পানির পাশাপাশি বৃষ্টির পানি নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় নগরীতে যেমন জলাবদ্ধতার সৃষ্টি হতো, তেমনি দিনের পর দিন ডুবেছিল চাকতাই খাতুনগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদামগুলো। এই অবস্থায় চলমান উচ্ছেদ অভিযান আরও জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ২০১৪ সালে সর্বশেষ জরিপে কর্ণফুলী নদীর দুতীরে ২১১২টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল। আর এই গত কবছরে অবৈধ স্থাপনার সংখ্যা আরও বেড়েছে, যেগুলো এখনো তালিকাভুক্ত হয়নি। আর এই অবৈধ স্থাপনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বন্দরনগরী চট্টগ্রাম। নগরীর শাহ আমানত সেতু থেকে ফিরিঙ্গি বাজার হয়ে বারেক বিল্ডিং বাংলা বাজার ঘাট পর্যন্ত ১০ কিলোমিটার এ পথে গড়ে উঠেছে হাজার হাজার স্থাপনা, যার অধিকাংশই করা হয়েছে কর্ণফুলী নদীর বিশাল অংশ দখল করে। দুটির অবৈধ দখলের কারণে ক্রমশ নাব্য সংকটে পড়ছিল খরস্রোতা এই নদীর তীর দখল করে যেমন বসতি স্থাপন করা হয়েছে, তেমনি গড়ে তোলা হয়েছে শিল্প কারখানা। যদি নাব্যতা হারাই ফেলে তাহলে চট্টগ্রাম শহরের যে ড্রেনেজের যে একটা সিস্টেম আছে সেটা কিন্তু আর পানি যেতে পারবে না। যখন না যাবে তখন ফ্ল্যাশ ফ্লাড হবে, পুরো নগরটা একটা অকেজো ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। গত ১ দশক ধরে বর্ষা মৌসুমে নগরীতে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করে। আর এই জলাবদ্ধতার সমস্যার জন্য বিশেষজ্ঞরা মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেন কর্ণফুলী নদীর দখলকে। ২০১০ সাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে আন্দোলন শুরু হলো। প্রভাবশালীদের হস্তক্ষেপে তা বারবার ভেস্তে গেছে। প্রচুর প্রভাবশালী এবং এদের বিভিন্নভাবে ক্ষমতাবান এবং ওই রাজনৈতিক প্রভাবে প্রভাবিত ছিল, সেই জন্য হয়তো দখল করা উচ্ছেদ করা যায়নি এতদিন। নদীর দুই তীরের জায়গা দখল করে তারা ক্ষান্ত হয়নি। দখল করে নাই পণ্যবাহী নৌকা এবং ট্রলার চলাচলের মাধ্যম চাকতাই এবং রাজাখালী খালের মুখসহ জোয়ারের পানি চলাচলের আশপাশের সবগুলো খাল। ফলে শুষ্ক মৌসুমও জোয়ারের পানিতে তলিয়ে যায় ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা। গত বর্ষা মৌসুমে পানিতে ডুবে এখানকার ৫০০ কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে। সব জায়গায় পানি সয়লাভ হয়ে যেত, যার কারণে আমাদের কোটি কোটি টাকার পণ্য নষ্ট হয়ে যেত। ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিশেছে ৮৭ কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, এই ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে ১২ মাসে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। আর গাজীপুরবাসীর জন্য যারা গলার কাটা এই মহাসড়ক। একদিকে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প, অন্যদিকে খানাখন্দ, সব মিলিয়ে যানজট আর ধুলায় অতিষ্ঠ জনজীবন। এই পরিস্থিতিতে খোদ মেয়রও নিজের অসহায়ত্বের কথা বললেন। ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কথা স্বীকার করেও প্রকল্প পরিচালক বলছেন দুর্ভোগ এখন কমে এসেছে। টঙ্গী থেকে গাজীপুর ১২ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগার কথা থাকলেও এখন লাগছে কমপক্ষে ২ থেকে আড়াই ঘন্টা, কখনো কখনো ৩ থেকে ৪ ঘন্টাও লেগে যায়।
একসময় অবৈধ দখলে রাস্তা সরু থাকার কারণে যানজট হলেও এখনকার বিষয়টি উন্নয়নের বিড়ম্বনা। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকেই দুষছেন এ পথে চলাচলকারীরা। 10 মিনিটের রাস্তায় আমরা 3 ঘন্টা আছি, রাস্তা জ্যামের কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না। এখান থেকে এয়ারপোর্ট যেতে 1 ঘন্টা টাইম লাগে, এর ভিতরে আমরা এখন 5 ঘন্টা যেতে পারি না। আগে 3 টিপ চালাইতে পারতাম, এখন 1 টিপ 2 টিপ এরপর হয় না। এছাড়া বিড়ম্বনায় আছেন গাজীপুর নগরবাসীও। ধুলায় বিবর্ণ এখন মহাসড়কের আশেপাশ এলাকা। স্বাস্থ্য ঝুঁকি তো আছেই, সেই সঙ্গে প্রকল্প এলাকায় চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ভোগান্তি এখন তাদের নিয়তি। এখানে জীবনের ঝুঁকি আছে, তারপর বাচ্চা কাচ্চা, মহিলা, এরা তো আরো সমস্যা। নগরবাসী কিংবা এই পথে চলাচলকারীদের এমন দশায় অস্বস্তিতে স্থানীয় মেয়রও। মাত্র 19 কিলো রাস্তা, যেখানে 15 মিনিট সময় লাগার কথা, এখানে প্রায় 3-4 ঘন্টার সময় আপ ডাউনে চলে যায়। আমরা চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি, তারা শুধু মুখেই বলে, তো বাস্তবে আমরা কাজটা কোনো সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। যদিও প্রকল্প পরিচালকের দাবি দুর্ভোগ আগের চেয়ে কমে এসেছে। এই ভোগান্তি আমি নতুন বলবো না, এবং এই ভোগান্তি নিরসনের জন্যই আমরা কাজ করতেছি। আমাদের ঠিকাদারের অবশ্যই দুর্বলতা আছে, আমি এটা সম্পূর্ণ অস্বীকার করি না। তো ওখানে আসলে গাড়ি ঘোড়া চালু রেখে সবগুলো কাজ করা আসলে 2020 সালের জুন নাগাদ গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি। রাশিদ লিমন, সময় সংবাদ, গাজীপুর। নিরীহ মানুষ যেন পুলিশের হাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে পুলিশ সপ্তাহ 2019 উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন মাঠে প্যারেড পরিদর্শন শেষে তিনি আরও বলেন, মাদক নির্মূল ও নিরাপদ সড়ক গড়ে তোলার কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে তাদেরকে। সাহসিকতার জন্য 349 জন পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করা শতাব্দীর ঐতিহ্যবাহী বাহিনী বাংলাদেশ পুলিশ। ৭১-এর 25শে মার্চ সর্বপ্রথম এই বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে রাজারবাগে। ঐতিহাসিক এই রাজারবাগে পুলিশ সপ্তাহ 2019 উদ্বোধন অনুষ্ঠানে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে 11টি কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এবারের পুলিশ সপ্তাহে প্যারেডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সদর দপ্তরের এআইজি আবিদা সুলতানা। তার নেতৃত্বে পরিচালিত প্যারেডে অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য। প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়ে বলেন, নিরীহ কোনো জনগণ যেন পুলিশ দ্বারা নির্যাতন ও হয়রানির শিকার না হয়। আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়, বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা, এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী পুলিশের প্রত্যেক সদস্যদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানান। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক নির্মূলে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশের প্রত্যেক সদস্যের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে এবং জনবান্ধব পুলিশে পরিণত হবে, সেটাই আপনাদের কাছ থেকে আমি আশা করি। এর আগে 2018 সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রেকর্ড সংখ্যক 349 জনকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকের ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদক দেশের জন্য কাজ করতে আরো উৎসাহিত করবে বলে প্রতিক্রিয়ায় জানান পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার জন্য যে আত্মপ্রত্যয়, সেই আত্মপ্রত্যয়ে কাজ করার জন্য উৎসাহিত করে এই পদক। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই পদকে ভূষিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। এর পরবর্তীতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে পুড়িয়ে হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এদিকে নাইকো দুর্নীতি মামলার নথি নিয়ে টানা হ্যাচড়া অব্যাহত রয়েছে দুদক ও বেগম জিয়ার আইনজীবীদের মধ্যে। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি 12 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। দেখুন আমার করা একটি রিপোর্ট।
বিএনপি জামায়াত জোটের অবরোধ চলাকালে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ৮ জনকে হত্যা মামলায় ১.৫ মাস আগে জামিন আবেদন করেন বেগম জিয়া। উচ্চ আদালতের নির্দেশনার পর সোমবার দুপুরে এই আবেদনের শুনানি হয় কুমিল্লার আদালতে। শুনানি শেষে বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আদালত। লানেট কোর্ট ওনার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। ওনার আবেদন নামঞ্জুর করে আগামী ২৫/২/২০১৯ তারিখ ৪ শুনানির জন্য রেখেছেন। এদিকে নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত। এদিনও মামলার নথি নিয়ে দুপক্ষের আইনজীবীদের বাকবিতণ্ডা হয়। ১২ বছর পর মামলার নথি চাওয়া নিয়ে দুদকের আইনজীবী বলছেন, বিচার কাজ বিলম্বিত করতেই অপচেষ্টা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই অন্যায়, এই অবিচার, এটা শুধু রাজনৈতিক কারণে, তাকে হেয় প্রতিপন্ন করার কারণে আজকে এই মামলা এখনো পরিচালনা করা হচ্ছে। এই মামলার বেগম খালেদাদের বিরুদ্ধে অভিযোগ নাই বললেই চলে। মওদুদ আহমদ সাহেব যে কথাগুলি বলছেন এই কথাগুলি সঠিক না। হঠাৎ করে ওনারা আজকে এতদিন পরে ডিসচার্জ পিটিশন শুনানিকালে ওনারা বলছেন যে ওনাদেরকে কাগজপত্র প্রদান করতে হবে। আমরা বলেছি মামলাটাকে বিলম্বিত করার জন্যই এই সমস্ত দরখাস্ত দেওয়া হচ্ছে। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া, তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ সহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। বর্তমানে মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে যাচাই বাছাই করে গ্রহণযোগ্যদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনয়ন ফর্ম সংগ্রহের প্রথম দিনে সাংবাদিকদের একথা জানান তিনি। এদিন ১৬০টি ফর্ম বিক্রি করা হয়। এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন, তাই সরগরম আওয়ামী লীগের দলীয় সভাপতির কার্যালয়। মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মনোনয়ন প্রত্যাশীদের ভিড় করতে দেখা যায় কার্যালয়ে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রত্যাশীরা, তবে মনোনয়ন না পেলেও নৌকার পক্ষেই কাজ করার প্রত্যয় তাদের। সবাই সমর্থন করেছে, আমি 100% আশাবাদী। আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি নেই, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। মনোনয়ন না পেলেও আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বাইরে যাব না, নৌকার বিপক্ষে যাব না। আশা করি আমি নৌকা পাবো। আওয়ামী লীগের চিন্তা চেতনা আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে যে কাজ করেছি, আমার এলাকার মানুষ আমার সাথে রয়েছে। নাম প্রস্তাব করার পর দ্বিতীয় কোনো নামের প্রস্তাব আসে নাই, সে কারণেই একক প্রার্থী হিসাবে আমি এখানে এসেছি এবং ফর্ম সংগ্রহ করেছি। ফর্ম বিক্রির প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৫০০-এরও বেশি মনোনয়ন প্রত্যাশী আবেদন করলেও ত্যাগী ও যোগ্যদেরই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি বিএনপিরও সমালোচনা করেন। যাচাই বাছাই করে আমরা এখানে মনোনয়ন দেব, তবে আমাদের দলের দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা অগ্রাধিকার পাবে। বিএনপি আসলে নেতিবাচক রাজনীতিতে গভীর খাদের কিনারে চলে এসে এই অবস্থায় তারা বেসামাল হয়ে, বেপরোয়া হয়ে যখন যা খুশি তাই বলছে, এখানে কোনো যুক্তি নেই, এখানে কোনো বাস্তবতা নেই। মনোনয়ন ফর্ম বিক্রি ও জমাদান কার্যক্রম চলবে ৮ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত। এবার ৫টি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১০ই মার্চ প্রথম ধাপে ৮৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার ৪ দিন পেরিয়ে গেলেও শেষ হয়নি প্রস্তুতি। রাস্তা তৈরির জন্য ইট বিছানোর কাজ চলছে। কোথাও কোথাও এখনো চোখে পড়ে বালুর স্তূপ। ধুলোবালিতে অতিষ্ঠ লেখক, পাঠক ও প্রকাশকরা। তবে ২-১ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিল আয়োজক কমিটি। এবারের গ্রন্থমেলার পরিধি বেড়েছে, বিন্যাসেও এসেছে পরিবর্তন। তবে প্রাণের মেলায় ধুলোর আস্তরণ। অস্থায়ীভাবে রাস্তা নির্মাণে ইট বালু ব্যবহার করা হয়েছে। এতে মেলার বাতাসে ধুলোর পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। বিড়ম্বনায় পড়েছেন লেখক, পাঠক ও প্রকাশক। প্রচুর ধুলো এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু ধুলোর মাত্রাটা বাড়ে। এক পর্যায়ে সন্ধ্যার দিকে অসহনীয় অবস্থা হয়ে ওঠে। এরা পানি হয়তো সকালে দিয়ে যায় আর হয়তো বা আসে না। এটা পানি যদি একটু ঘন্টাখানি পরপর দিলে একটু ভালো হয়। ধুলার কারণে অনেকে অ্যাজমা জাতীয় রোগে ভোগেন। আমিও পার্সোনালি এই ব্যাপারটার সাথে ইউজ টু না। এছাড়াও ৪ দিন পেরিয়ে গেলেও সকল প্রস্তুতি শেষ করতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান। মেলা চলাকালীন সময় ইট বিছানোর কাজ চলছে।
এ ধরনের সমস্যা প্রতি বছরই থাকে, তবে সমাধানে খুব তৎপর ভূমিকা নেই বলে অভিযোগ প্রকাশকদের। আমার স্টলের সামনে আমি যেন অন্তত পানি দিয়ে রাখি, সেটাও পারছে না, কারণ কর্তৃপক্ষ আমাদের যারা স্টল কর্মী আছে তাদেরকে তো 5 মিনিট আগে ঢুকতে দেওয়া হয়, তাদেরকে মিনিমাম 1 ঘন্টা আগে ঢুকতে দিলে তারা গুছিয়ে গাছিয়ে পানি ঢেলে ছিটিয়ে তারা ঠিক পরিচালনা করতে পারে। এবারের গ্রন্থমেলার শিশু চত্বর শিশুদের উপযোগী করে যথেষ্ট জায়গা রেখে করা হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। আজকে ছুটির দিন না, ছুটির দিন হলে কিন্তু বাচ্চাদের আরো অনেক বাচ্চারা আসে, অনেক ভিড় হয়, তখন কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, শিশুরা আরো দৌড়াদৌড়ি করতে পারবে, যদি স্পেস একটু বেশি হয় সেক্ষেত্রে আরো ভালো হয় আর কি। পরিসরটা আরেকটু বড় করে যদি খোলামেলা করা যেত বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য, এবং বিজ্ঞান ভিত্তিক কোনো যদি আয়োজন রাখা যেত সেক্ষেত্রে মনে হয় আরো ভালো হতো। নানা সমস্যার কথা আমলে নিয়ে মেলার আয়োজক কমিটির সদস্য সচিব দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। সামগ্রিক যে পরিপ্রেক্ষিত যে আয়োজন, সেই আয়োজনের তুলনায় খুবই কম। তবু আমরা দুঃখিত যে কিছু সমস্যা হচ্ছে, সেটা যাতে না থাকে এই 2-1 দিনের মধ্যে আমরা সমাধান করে ফেলব। বিগত বছরগুলোর তুলনায় এবারের মেলা নান্দনিক হলেও ছোট ছোট সমস্যার সমাধানে আয়োজক প্রতিষ্ঠান দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। 2 শিক্ষার্থীকে র্যাগিংয়ের দায়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত 2রা জানুয়ারি রাতে একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের রাজেশ ও মাহমুদুল নামের 2 শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে একটি মেসে ডেকে নিয়ে র্যাগ করে ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের 6 শিক্ষার্থী। এ ঘটনায় ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ছড়িয়ে দেয় তারা। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এর বিচার দাবি করেন। বিষয়টি খতিয়ে দেখে সোমবার জরুরি সভায় অভিযুক্ত 6 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। রাঙামাটিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতা সহ 2 জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বিকেলে কাপ্তাই উপজেলার রাইখালী এলাকার কারিগরপাড়া বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে যেয়ে রাইখালী ইউনিয়নের ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতা মংসুরি নু মার্মা এবং তার বন্ধু জাহিদ হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন তারা। জাহিদ ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ। স্থানীয়রা জানান, চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় তাদের গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে মারা যান তারা। ঝালকাঠিতে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রেমের সম্পর্ক ভেঙে দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠি থেকে পলাশ রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ক্লাস শেষে হলো না বাড়ি ফেরা, ঘাতকের নির্মম আঘাতে প্রাণ গেল কলেজ ছাত্রী মুক্তা। পুলিশ জানায়, ক্লাস শেষে বাড়ি ফিরছিল ঝালকাঠি সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তা। নলছিটি উপজেলার বারৈকরণ এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মুক্তার। আমার ছড়াই দিচ্ছে ছেলেটাই, আর এরপর আমি চিৎকার শুনছি, গলা কাটতে ফেলেছে। গলার সবকিছুই মানে দেখা যায়, রক্ত মানে অনেকগুলো পড়তে আছে। খেয়া কাট নিয়ে গেছি, তখন তো সবাই বলতেছে মারা গেছে। ওই ছেলে আরেকদিন ওর ফোন নেয়, তখন ও আত্মহত্যা করার চেষ্টা করে। ওই ছেলের নাম সোহাগ, ওর বাড়ি কলাপাড়া। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। কে বা কারা তাকে পোজ দিয়েছে বা কোপাইছে এটা আমাদের এখনো জানা না, তবে আমরা প্রাণ চেষ্টা করব এই হত্যার পিছনে যে বা যারা জড়িত আমরা তাকে অ্যারেস্ট করবো এবং আইন সোপর্দ করব। স্বজনদের দাবি, কলাপাড়া উপজেলার সোহাগের সঙ্গে মুক্তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তা ভেঙে দেয়ায় মুক্তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। সময় সংবাদ, ঝালকাঠি। বিনা দোষে টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমের 3 বছর কারাভোগের ঘটনায় দুদকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরো ঘটনায় দুদকের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখবে এই কমিটি। এদিকে জাহালমের বাড়ি ফেরায় খুশি স্বজনরা, তবে 3 বছরের আর্থিক দৈন্যতার কথা তুলে ধরে ক্ষতিপূরণের পাশাপাশি দায়ীদের বিচার চান তারা।
উচ্চ আদালতের নির্দেশে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রোববার রাতেই টাঙ্গাইলের ধুবড়িয়া এলাকার বাড়িতে ফেরেন জাহলাম মিয়া। এরপর থেকে পরিবারে বইছে আনন্দ উচ্ছ্বাস। সোমবার সকালে তাকে দেখতে বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষজন ও স্বজনরা। খুশির জোয়ার বইলেও দুশ্চিন্তা বেড়েছে জাহলামের স্বজনদের। ৩ বছরে মামলা পরিচালনা করতে শেষ সম্বল হারানোর পাশাপাশি ঋণ করতে হয়েছে তাদের। আমরা খুব কষ্ট করছি, আমাকে এইভাবে পরিস্থিতি গেছে, আমরা মানুষের কাছে চায়া চিন্তা খাইছি, আমরা একশের করে চাইলেন না খাইছি, আমরা কদুর পাতা বুঝি করে দিয়ে যাইলেন দেখাইছি, আমরা নুন দিয়ে চাইল ভেজে নুন দিয়ে গুলিয়ে পানি খাইছি, রাতে খাইয়া শুয়ে থাকছি, আমরা খুব কষ্ট করছি। আমার জীবন থেকে মূল্যবান 3টা সময় হারায় গেছে। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি যে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য আমি ক্ষতিপূরণ দাবি করছি। এদিকে সোমবার বিকেলে কক্সবাজারে এক অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, জাহলাম ও তার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এই যে লোকটা আমি বলেছি খুব ক্যাটাগরিক্যালি বিভিন্ন সময়, একে রাষ্ট্রকে একে ক্ষতিপূরণ দিতে হবে। তার জীবনে 3.5 বছর ছিল জেলখানার ভিতরে, এবং আমাদের পক্ষ থেকে আমরাও চেষ্টা করেছি যে জাহালমকে আমাদের, আমি জানি না ওর এখানে চাকরি আছে কি নাই এখন কি অবস্থা, জাহালমকে আমরা আমাদের পক্ষ থেকে শুধু আইনি সহায়তা না, জাহালমকে পুনর্বাসনের জন্য মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মানবাধিকারণে আমরা একটা উদ্যোগ নেব। পাটকল শ্রমিক জাহলামের 3 বছর কারাভোগের ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক পরিচালক আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদকে এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সহ 33টি মামলার প্রকৃত আসামির নাম আবু সালেক হলেও জেল খাটতে হয় নিরপরাধ জাহলামকে। পরে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে দুদক ও সংশ্লিষ্টদের ডেকে পাঠান আদালত। পরে শুনানি শেষে আদালত জাহলামকে মুক্তির আদেশ দেন। এ ধরনের ঘটনাকে জজ মিয়া কাহিনীর সাথে তুলনা করে আদালত। আবু নোমান, সময় সংবাদ। জামালপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে 2 জন নিহত হয়েছেন। গতরাতে নরুন্দি রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের নরুন্দি রেল স্টেশনে অতিক্রম করছিল। এ সময় ট্রেন থেকে 2 যাত্রী স্টেশনে লাফিয়ে নামার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তারা। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অপর একজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বরগুনায় জেলা প্রশাসকের দোহাই দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ভরাট করছে নির্মাণাধীন একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের স্থান। এতে হুমকিতে পড়ছে বরগুনার নতুন সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র শুভ সন্ধ্যা। তবে জেলা প্রশাসকের দাবি, কোনো অনুমতি দেননি তিনি। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। সমুদ্র পাড় জুড়ে সবুজে ঘেরা ঝাউবন আর সাথেই বিস্তীর্ণ বেলাভূমি। বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা নামের প্রকৃতির এই অপরূপ মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রটিতে কেবলমাত্র আসতে শুরু করেছে পর্যটকরা। এরই মধ্যে এখানে হাজির হয়েছে দানব আকৃতির এই ড্রেজারটি। পর্যটন কেন্দ্রটির খুব কাছ থেকেই কাটছে বালু, আর সেই বালু নিয়ে ভরাট করা হচ্ছে উপজেলার খোট্টারচর এলাকায় একটি বেসরকারি নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের স্থান। একরের পর একর জমিতে চলছে বালু ভরাটের কাজ। স্থানীয়রা ও সচেতন মহল বলছে, প্রায় 1 মাস ধরে বালু উত্তোলন করায় দেবে গেছে সমুদ্র পাড়টি। এমন অবস্থা চলতে থাকলে শিগগিরই শুরু হবে ভাঙন। সবচেয়ে বড় সৌন্দর্য হলো সি বিচ, সেই সমুদ্র সৈকতটায় এখন ডেবে যাচ্ছে বালু উত্তোলনের কারণে। প্রশাসন পর্যন্ত আমরা গেছি, কিন্তু এরা কোনো পদক্ষেপ নিয়েছে। যারা এই পর্যটন কেন্দ্রটিকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। অবশ্য নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা এ বিষয়ে কোনো কথা বলেনি। যেহেতু অনেক বড় একটা প্রজেক্ট, আমরা যতটুকু জানি অবশ্যই বলার চেষ্টা করি। তারপরে এমন কোনো তথ্য যেগুলো জানি না, যেহেতু আপনাদেরকে অবশ্যই আমরা সত্য তথ্যগুলো দিলে সবচেয়ে ভালো। তবে প্রতিষ্ঠানটির মিডিয়ার দায়িত্বে থাকা ব্যবস্থাপকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, অবৈধভাবে নয়, জেলা প্রশাসকের অনুমতি নিয়েই বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসন এটাকে টেক কেয়ার করতেছে। আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অলওয়েজ 1.20 কিলোমিটারের বাইর থেকে বালু উত্তোলন করা হচ্ছে, যাতে কিনা শুভ সন্ধ্যা বীজ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে জেলা প্রশাসক বলছেন, তার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে কোম্পানিটি। সমুদ্রের বালিতে আমার অনুমতি দেওয়ার অবকাশই নেই, সুতরাং এরকম কোনো কিছু বলে থাকলে তারা বিভ্রান্ত ছড়াচ্ছেন। আমরা এই বিষয়টা, আপনি বললেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এদিকে জেলা প্রশাসকের
এমন বক্তব্যের প্রেক্ষিতে ফিরোজ চৌধুরীকে ফোনে আবারও প্রশ্ন করা হলে আগের অবস্থান থেকে সরে অনুমতির ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। সব কোশ্চেনের উত্তর তো আমার কাছে সবসময় থাকেও না ভাই। আমি আবার ওই সংশ্লিষ্ট যারা যে এটা প্রপারলি জানে তার সাথে কথা বলে কিন্তু আবার আমি সেই ইনফরমেশনটা পাস করি। তো আমি জেনে নিয়ে আমি তোমাকে এটা জানাবো। 307 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বর্তমানে 100 একর জমিতে বালু ভরাটের কাজ চলছে। পরবর্তীতে আরও 200 একর জমিতে বালু ভরাট করা হবে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। দেশের অন্যতম মাছ উৎপাদনকারী জেলা ময়মনসিংহ, কিন্তু গত 2-3 বছর ধরে মাছের তেমন দাম না পাওয়ায় লোকসানের মুখ দেখছেন খামারিরা। এই অবস্থায় মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে সরকারি নজরদারি এবং বিদেশে মাছ রপ্তানির দাবি তাদের। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ না করায় লোকসানের মুখে পড়ছেন খামারিরা। সাইমা কন্ডে তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। দেশে মাছের মোট চাহিদার অন্যতম যোগানদার ময়মনসিংহ জেলা। প্রতি বছর জেলার চাহিদার 4 গুণের বেশি মাছ উৎপাদিত হয় এখানে। সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয় ত্রিশাল, ভালুকা ও মুক্তাগাছা এলাকায়। গত অর্থবছরে ময়মনসিংহে প্রায় 4.5 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। বাণিজ্যিকভাবে মাছ চাষ করে ভাগ্য বদল করেছেন অনেকেই। তবে গত 2-3 বছর ধরে মাছের দাম কম থাকায় এবং খাবারের উচ্চমূল্য ও নিম্নমান নিয়ে বেকায়দায় পড়েছেন খামারিরা। মাছ চাষ এবং ব্যাংক ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে সরকারি নজরদারি এবং বিদেশে মাছ রপ্তানি ও মাছ চাষে ব্যবহৃত বিদ্যুৎ বিল কমানোর দাবি জানিয়েছেন মাছ চাষিরা। খাদ্যটার দাম অনেক বেশি, যার কারণে আমরা ওইভাবে মাছ বিক্রি করলে ওই বিক্রির টাকা, মাছের টাকা উঠে না। মাছটা বিদেশে যেত রপ্তানি করা গেলে আবার পুনরায় এই মাছ চাষ দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ। সরকার যদি আমাদের কিছু ঋণ সুবিধা দিত, ঠিক আছে, তাহলে আমাদের মাছ চাষ করতে সুবিধা হইত। মাঠ পর্যায়ের মৎস্য কর্মকর্তারা বলছেন, সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করায় লোকসানের মুখে পড়েছেন খামারিরা। বাংলা মাছ 60 থেকে 70টা বা 50টা, কিন্তু আমরা অনেকে কি করি, শতাংশে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ হারে দিয়ে দিই, যার ফলে মাছটা প্রোডাকশন কম হয়, আমাদের খাদ্যের অপচয় হয়, যার ফলে আমরা লসে পড়ে যাই। জেলায় বাণিজ্যিক মাছের খামার রয়েছে ৬,৩৭১টি, আর এর সাথে জড়িত প্রায় 101 লাখ চাষি। দেশের মোট মাছ উৎপাদনের 11 ভাগ উৎপাদন হয় এ জেলায়, আর পাঙ্গাসের মোট উৎপাদনের প্রায় 50 ভাগই হয় এখানে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গাছগুলো ছেয়ে গেছে মুকুলে মুকুলে। আগাম মুকুলে আগে ভাগে আম পাওয়ার আশা চাষিদের। পরিবর্তিত আবহাওয়ায় আম নামানোর যৌক্তিক সময় নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। বাগানীদের দাবি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস ফল গবেষকদের। হাবিবুর রহমান পাপড় তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। শীত বিদায়ের আগেই চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানগুলোতে আসছে মুকুল। এবছর স্বল্প শীত, কুয়াশা ও মাটির গুণাগুণে প্রায় 1 মাস আগেই বাগান ভরে উঠেছে জনপ্রিয় লখনা, আমরুপালি, ল্যাংড়া সহ 250 জাতের আমের মুকুলে। তাই কীটপতঙ্গ থেকে মুকুল বাঁচাতে ব্যস্ত সময় পার করছে বাগানীরা। শুষ্ক মৌসুমে মাটি ও পানি দিয়ে বাড়তি যত্ন চলছে দিগন্ত বিস্তৃত আমের বাগানগুলোতে। এখন আমরা বীজ দিচ্ছি, আবার মূল ধরার পর ফল আস্তে আস্তে বড় হবে। মুকুলের গোড়া শক্ত হবে বা মুকুল যেটা বাড়াইছে এখন টাইনা বাহির করবে, আপনার গেন দিতেছি। স্প্রে করা যাচ্ছে কি যে পোকা পুকুরি যেন না লাগে তার লেগে। গাছের গোড়াগুলো খুঁড়া হচ্ছে, আর আপনার এই বীজ দেওয়া হচ্ছে যেন পোকামাকড়ে যেন মুকুল গালা না খেলে। জলবায়ুর গুণে আগাম মুকুলে আম পাওয়া যাবে প্রচলিত সময়ের আগে ভাগে। তাই বাগানীরা বলছেন, জুন জুলাইয়ে আম নামানোর সরকারি সময় নির্ধারণ হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী বাগানি উভয়ে। এই মুকুলটা সময়ের আগে যেহেতু আসছে, আমও কিন্তু আগে ধরবে, আর আম আগে ধরার কারণে এই আম যদি আমরা বিক্রি করতে যাই, ব্যবসায়ীরা আমরা দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হব। সরকার নির্ধারিত টাইম দিয়ে দিলে আমরা টাইমের আগে বাজারজাত করতে পারি না আমটা, তখন আমাদের গাছের আম পাইকা পুরো নষ্ট হয়ে যায়। আপনার আগাম মুকুলের যত্নের ব্যাপারে পরামর্শের পাশাপাশি আম নামানোর সময় নিয়ে সতর্ক আছেন বলে জানান এই ফল গবেষক।
যখনই আম হারভেস্টিংয়ের সময় আসবে সেক্ষেত্রে আমরা যাতে কৃষকেরা মানে ঠিকমতো হারভেস্ট করতে পারে এবং তারা ঠিকমতো বাজারে সেটা নিয়ে যেতে পারে, আমরা সেই দিকে সজাগ রাখব। চাঁপাই নবাবগঞ্জের ২৯,৫০০ হেক্টর জমিতে 2,75,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশের উৎপাদনের প্রায় 3 ভাগের 1 ভাগ। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাই নবাবগঞ্জ। রাজবাড়ীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে পাবনা জেলার নাজিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউল নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাজবাড়ী থানা পুলিশে হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে রাজবাড়ীতে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করে মিলন ও রেজাউল। ঘটনাস্থল থেকে মিলনকে আটক করা হলেও পালিয়ে যায় রেজাউল। পরে মেয়েটির বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মুন্সিগঞ্জে এসএসসি পরীক্ষার্থী নীরব হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকালে লৌহজং উপজেলার ঢাকা মাওয়া মহাসড়কের কুমারভোগ এলাকায় এ মানববন্ধন করা হয়। এতে নীরবের সহপাঠী সহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান তারা। ঘণ্টাব্যাপী এই কর্মসূচির কারণে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্বজনরা জানান, গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থী নীরবকে 2 বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে পরদিনই একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নীরবের 2 বন্ধুকে আটক করে পুলিশ। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলার মেইন বাস স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার নিয়ে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহের সময় আরটিভি রিপোর্টার সোহেল রানা ও চিত্র সাংবাদিক সাজমুল হোসেন মাইমুনের ওপর হামলার নিন্দা জানান বক্তারা। নানা অনিয়মের দায়ে 3টি রেস্তোরাঁর মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন। এ সময় লক্ষ্মীপুর এলাকার তৃপ্তি হোটেল এবং সাহেববাজার এলাকার মেমরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সহ 3টি প্রতিষ্ঠানকে পচা বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে 19,000 টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয় বেশ কিছু দোকানের মালিককে। নোয়াখালীতে কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। আহত হয়েছেন 2 শ্রমিক। গতকাল বিকেলে বেগমগঞ্জে গ্লোব সফট ড্রিঙ্কস ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, হঠাৎ করেই কারখানার একটি গোডাউনে আগুন ধরে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী, মাইজদী ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই কারখানার থাকা পানীয় তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে যায়। এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে 2 শ্রমিক আহত হন। প্রায় 15 কোটি টাকা বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জয়পুরহাট চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সদস্যরা। গতকাল দুপুরে চিনিকলের প্রধান ফটকের সামনে তারা এসব কর্মসূচি পালন করেন। এতে অংশ নেন জয়পুরহাট চিনিকল আখচাষী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল হান্নান, সাবেক সভাপতি আবু তালেব, সহসভাপতি মাহমুদ মাস্টার সহ সাধারণ আখচাষীরা। এ সময় বক্তারা কৃষকদের বকেয়া পরিশোধের দাবি জানায়, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে চিনিকল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন তারা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গতকাল সকাল 10:30টার দিকে একটি বেসরকারি বিমানে কক্সবাজার পৌঁছান জোলি। এরপর সড়ক পথে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি। আজ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। 2012 সাল থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটির বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি।
দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ঝিনাইদহে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। এতে দুর্নীতি বিরোধী ফেস্টুন প্লাকার্ড নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ সামাজিক সংগঠন সনাকের নেতারা উপস্থিত ছিলেন। নীলফামারীকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করে পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নীলফামারীকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন নীলফামারী ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এ সময় জেলার ৫,৩০৫ জন ভিক্ষুককে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত করার পরিকল্পনার কথাও জানানো হয়। পরে ৩৫ জন ভিক্ষুককে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে শেষ হলো ৩ দিনব্যাপী চর কৃষি ও বাণিজ্য মেলা। গতকাল বিকেলে জেলার গাজীপুর উপজেলায় এম মনসুর আলী ইকো পার্কে মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। শেষ দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হন মেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টল ঘুরে আধুনিক কৃষি যন্ত্রপাতি দেখেন নানা বয়সী মানুষ। মেলায় ৪০টি স্টল অংশ নেয়। মেলায় আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পল্লী উন্নয়ন একাডেমি। কুষ্টিয়া ও ঝিনাইদহে নানা আয়োজনে চলছে কালী পূজা। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের পদচারণায় মুখরিত মন্দিরগুলো। সেই সঙ্গে বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন মেলা। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। যশোর প্রতিনিধি SM রাশেদ ও ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বাজছে ঢাকার ঢোল, কীর্তনের সুরে চলছে আরাধনা। কুষ্টিয়ার খোকসায় ৫০০ বছরের পুরানো ঐতিহ্যবাহী কালী মন্দিরে চলছে ৩ দিন ব্যাপী পূজা। সোমবার গভীর রাতে ঢাকের তালে তালে মহিষ ও পাঠা বলির মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মনের বাসনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত ভিড় জমান মণ্ডপে। পাশাপাশি বসেছে মেলা। চুরি, ফিতা, খেলনা সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। মানতটা পূরণ হয়েছে, এই কারণে আমি আসছি। আয়সা মায়ের কাছে একজোড়া কবুতর দিচ্ছি। কালিমার কাছে আমার ছেলের জন্য মানত করছিল, মানে বাচ্চা যাতে ভালোভাবে হয় এর জন্যই। হিন্দু মুসলমান সবাই মিলে এই মেলাকে উপভোগ করছি। পূজা ও মেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের নিজস্ব যে ব্যবস্থা এর বাহিরেও আমরা ওখানে গ্রাম পুলিশ এবং ওইখানকার কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সবাইকে সাথে নিয়ে এই ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। প্রতি বছরের মতো ঝিনাইদহের মঠবাড়িতে একসাথে ৮৩টি কালী প্রতিমা স্থাপনের মাধ্যমে অনুষ্ঠিত হলো কালী পূজা। ১৬ জন ব্রাহ্মণ পুরোহিত এই পূজা করেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কর্ণফুলী নদীর অবৈধ দখলে গত ১.৫ দশকে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি দাবি। উচ্ছেদ অভিযান আরও জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে যাত্রীদের দুঃস্বপ্নে পরিণত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা। অস্বস্তিতে মেয়র, ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতাকেই দুষছেন সব পক্ষ। নিরীহ মানুষকে হয়রানি না করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। সাহসিকতার জন্য পুলিশ সপ্তাহে পদক পেলেন ৩৪৯ জন। কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ। নাইকো দুর্নীতি মামলায় ১ যুগ পর নথি চাওয়ায় আইনজীবীদের বাগবিতণ্ডা। এবং চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে আমের মুকুল, আগাম ফলন পাওয়ার আশা বাগানীদের। আম নামানোর যৌক্তিক সময় নির্ধারণের দাবি। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।